চিন্তা করা মানেই হলো অভিন্নভাবে এটা মনে করা যে আমি অস্তিত্বশীল। সরকার কিন্তু শুরুতেই সব কিছুকে সন্দেহ করেছেন। উনি সন্দেহ শুধুমাত্র সন্দেহের জন্য করেননি, উনি সন্দেহ করেছেন সার্টেন নলেজ পাওয়ার জন্য, অর্থাৎ কনস্ট্রাক্ট করার জন্য। টু ডেস্ট্রয় ইজ টু কনস্ট্রাক্ট, এইটা হলো ওনার অবস্থান। আমার প্রবন্ধের বা আমার আজকের আলোচনার মূল বিষয় শুধুমাত্র নিবিষ্ট ওনার একটা বই আছে, যেটা সম্ভবত, আমি পুরো শিওর না, আমি মানুষ নামক ওনার একটা প্রবন্ধ আছে, যেটা বেসিক্যালি পড়ে আমার মনে হয়েছে যে ওনার ডায়েরি লেখার কিছু সংকলন 2001 থেকে 2008 এই সময়কার কথা প্রকাশ থেকে এটি প্রকাশিত হয়েছে। তো আমার আলোচনা শুধুমাত্র এই গ্রন্থে মানুষ নিয়ে উনি কিছু ইনসাইটফুল কথা বলেছেন, কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন। ওই কথাগুলোকে আমি বলি যে পাশ্চাত্য কিছু দার্শনিকের দর্শনের যে পদ্ধতি, ওনার যে দর্শন, ওর আলোকে পাঠ করা কিংবা দর্শনায়ন করাই হইল আজকে আমার প্রবন্ধের মূল লক্ষ্য। এটা করবো আমি এইটি দেখানোর জন্য যে সর্দার ফজলুল করিম তার জীবনজাত কিংবা চেতনালব্ধ যে উপলব্ধি, ওই উপলব্ধির যে প্রকাশ আমি মানুষ গ্রন্থে, এই উপলব্ধিকে আমরা বহুমাত্রিক দার্শনিক একটা প্রকাশ হিসাবে দেখাতে পারি। এবং এইটা দেখাতে গিয়ে আমরা বুঝতে পারবো, উনি যখন বলেন আমি মানুষ, এই আমি মানুষ যে শুধুমাত্র একটা তত্ত্ববিদ্যক আহ্বান না, এটা সমাজের মধ্যে থাকা একজন মানুষের অন্য মানুষদের প্রতি নৈতিক আহ্বানও বটে। নিজের আত্মপ্রকাশ, সমাজের মধ্যে নিজের যে আত্মপ্রকাশ, ওই আত্মপ্রকাশটা অন্যদেরকেও যে নৈতিক চেতনায় আহ্বান করার মতো একটা প্রকাশ, সেইটি বোঝানো হলো বা সেইটিকে বিশ্লেষণ করাই হলো আজকে আমার আলোচনা তথা প্রবন্ধের মূল লক্ষ্য। সর্দার বলেন যে তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে, এই কথা বলে ওই ব্যক্তির কাছে সর্দার নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করে। এখন এই যে আমি কে, আমি কি মানুষ, এবং শেষে তুমি জানতে পারলে তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে, এটাকে যদি আমরা ফরাসি দার্শনিক রেনে দেকার্ত, আপনারা হয়তো অনেকেই ওনার নাম জেনে থাকেন, এখানে অনেকে আছে, বিদগ্ধ অনেকেই আছেন। রেনে দেকার্তের একটা 1641 সালে প্রকাশিত একটা বই আছে, যেটার নাম হলো মেডিটেশনস অন ফার্স্ট ফিলসফি। ওইটাতে 6টা মেডিটেশনস কিংবা 6টা চ্যাপ্টার আছে। ওই ফার্স্ট মেডিটেশনে, অর্থাৎ উনি 6 দিন পর পর অনুধ্যান করতে বসেন, ওই 6 দিনের অনুধ্যানের রেজাল্ট নিয়েই উনি এই বইটা লিখেছেন, 6 মেডিটেশনস। এখানে 6টা অনুধ্যান বা 6টা মেডিটেশনস আছে, এই জন্য এটা বলা হচ্ছে মেডিটেশনস অন ফার্স্ট ফিলসফি। ওইটাতেই উনি বলছেন যে জীবনের এই পর্যায়ে এসে আমার এখন সব কিছুকে আমার সন্দেহ করতে হয়, কারণ আমি অভিজ্ঞতা দিয়ে আমি যেই ধরনের তথ্য উপাত্ত বা জ্ঞান লাভ করি, এগুলোকে আমি আর বিশ্বাস করতে পারছি না। কারণ আমি দেখি দূরে একটা জিনিস আছে, যেটা আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা বৃত্তাকার, কিন্তু আমি যখন কাছে, আমি চোখ দিয়ে দেখছি, পারসিভ করছি যে এটা বৃত্তাকার, কিন্তু আমি যখন কাছে যাচ্ছি তখন আমি দেখি যে না, এটা তো বৃত্তাকার না, এটা হলো চতুর্ভুজাকৃতি বা ত্রিভুজাকৃতি বা অন্য কোনো রকম। তার মানে আমার সেন্স বা আমার ইন্দ্রিয় আমাকে সত্য কিছু দিচ্ছে না, সত্য জ্ঞান দিচ্ছে না। এটার থেকে উনি বললেন যে এক্সপিরিয়েন্সের থ্রুতে, আমাদের অভিজ্ঞতার থ্রুতে, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি, ওইটা আসলে আনরিলায়েবল। আমি জীবনে যেই আমার সাথে একবার বিশ্বাসঘাতকতা করে, আমি যখন তার সাথে আবার বিশ্বাস স্থাপন করি, এটা আমাদের দৈনন্দিন জীবনেই আমরা দেখি, তাকে আবার বিশ্বাস করা আমাদের পক্ষে কষ্টই হয়। দেকার্তের ক্ষেত্রে তাই হয়েছে। উনি বললেন যে অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে আমরা বিশ্বাস করতে পারছি না। তার মানে অভিজ্ঞতা জ্ঞানের উৎস বা জ্ঞান লাভের উপায় হতে পারে না। তাহলে কিভাবে আমরা সত্য জ্ঞান বা সার্টেন নলেজ পাবো? ওনার লক্ষ্য হলো এমন জ্ঞান লাভ করা যেটা সার্টেনটি দিবে, যেটা আমাদেরকে নিশ্চিতি দিবে, যেটা অভ্রান্ত হবে, অকাট্য হবে। এটা কেন? কারণ উনি জ্ঞানের দালান প্রতিষ্ঠা করতে চান। একটা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশন যদি ভালো না হয়, বিল্ডিংটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, হেলে দুলে ভেঙে যেতে পারে। সে একই অবস্থা হবে আমরা যখন আমাদের জ্ঞানের যে দালান, জ্ঞানের যে প্রাসাদ বলে, এটা নাকি প্রাসাদ, জ্ঞানের যে ওইটার ফাউন্ডেশনটাও যদি নড়বড় হয়, যেইটার উপরে আমাদের বাকি জ্ঞানগুলো দাঁড়িয়ে থাকবে, সেইটা যদি শক্ত না হয়, সেটা যদি নিশ্চিত না হয়, সেটাকে যদি এক টোকা দিলেই সেটার প্রতি আমাদের অবিশ্বাস জন্মে যায়, তাহলে কিন্তু আমাদের বাকি জ্ঞান বা জ্ঞানের দালান প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এটা খুবই দুর্বল জ্ঞান হবে। এই জন্য দেকার্তের লক্ষ্য হলো ওনার দর্শনে
ওই মেডিটেশনসে যে এমন জ্ঞান লাভ করা যেটা সার্টেইন হবে, যেটা ইরিফিউটেবল হবে, যেটা অভ্রান্ত হবে। এইটা করতে গিয়ে ডেকার্ট একসময় সন্দেহ, এখন সব কিছুকে সন্দেহ করা শুরু করলেন। ইভেন উনি নিজের হাত, এই যে আমার হাত, এই হাত থেকে উনি সন্দেহ করা শুরু করলেন। সব কিছুকে সন্দেহ করতে 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 দ্বিতীয় দিন অর্থাৎ সেকেন্ড মেডিটেশনে এসে উনি দেখলেন যে একটা জিনিসকে সন্দেহ করা যাচ্ছে না, সেটা হলো যিনি সন্দেহ করছেন ওই সন্দেহকারীকেই আর সন্দেহ করা যাচ্ছে না, অর্থাৎ যিনি চিন্তা করছেন ওই চিন্তাকারীকেই সন্দেহ করা যাচ্ছে না। কারণ সন্দেহকারী বা চিন্তাকারীকে যদি আমি সন্দেহ করি তাহলে সন্দেহ যে অ্যাকশন, যে অ্যাক্ট, ওইটাই কিন্তু আর সম্ভব হয় না। আমি তো সন্দেহ করছি, তার মানে দ্যার ইজ সামওয়ান হু ডাজ দিস অ্যাক্টিভিটি, রাইট? সো এইটা করতে গিয়ে উনি আস্তে আস্তে তার এইভাবে উনি বললেন যে আই এক্সিস্ট। এইটা ওনার অমরবান। এটা হলো 1641 সালে মেডিটেশনসে বলছেন। এখানে একটা জিনিস উল্লেখ্য যে আমাদের ডিপার্টমেন্টেও সবার কাছে অন্য আমাদের একাডেমিক নন একাডেমিক যারা ডেকার্টকে পড়েন অনেকেই মনে করেন যে ডেকার্টের আলটিমেট অবস্থান হলো আই থিঙ্ক দেয়ারফোর আই এক্সিস্ট। আমি চিন্তা করি তাই আমি আছি। এইটা ডেকার্টের আলটিমেট অবস্থান না। এই বইটা প্রকাশিত হয়েছে, যেই বই তিনি বলেছেন যে আই থিঙ্ক দেয়ারফোর আই এক্সিস্ট, ওইটা উনি বলেছেন 1637 সালে প্রকাশিত বই ডিসকোর্স অন দ্য মেথডের মধ্যে। কিন্তু উনি এরপরে প্রকাশ করেছেন 1641 সালে মেডিটেশনসে, যেটা কথা একটু আগে বললাম। ওখানে আমি অস্তিত্বশীল কেন? কারণ আমার চিন্তা থেকেই আমার অস্তিত্ব নির্গত হয়। আর অন্যদিকে উনি এখানে তার মানে এটা একটা অনুমানমূলক সম্পর্ক, আমি চিন্তা করি তাই আমি অস্তিত্বশীল। কিন্তু 1641 সালে মেডিটেশনসে উনি এই কথা বলেনি। উনি বলেছেন যে আমি চিন্তা করি, ইট এন্টেলস যে আমি অস্তিত্বশীল। তার মানে এখানে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা হলো অভিন্নতার সম্পর্ক, আইডেন্টিটির সম্পর্ক। A equals to B, 1 equal 1, এটা যেরকম একটা আইডেন্টিটির সম্পর্ক, বা A plus B equal B plus A, এটা যেরকম একটা আইডেন্টিটির সম্পর্ক। আমি চিন্তা করি এবং আমার চিন্তা করা এবং আমার অস্তিত্বশীল হওয়া, এই দুইটার মধ্যেও এরকম একটা অভিন্নতার সম্পর্ক আছে। এটা একটা ইমিডিয়েট নলেজ। এইটা হলো 1600। এখন এখানে কেন সর্দারের কথা বললাম এবং সর্দার খেয়াল করুন, সর্দার কিন্তু শুরুতেই সব কিছুকে সন্দেহ করেছেন। উনি সন্দেহ শুধুমাত্র সন্দেহের জন্য করেননি, উনি সন্দেহ করেছেন সার্টেন নলেজ পাওয়ার জন্য, অর্থাৎ কনস্ট্রাক্ট করার জন্য। টু ডেস্ট্রয় ইজ টু কনস্ট্রাক্ট, এইটা হলো ওনার অবস্থান। তদ্রূপভাবে এটাকে আমরা ডেকার্টের দর্শন, এটাকে বলা হয় কার্টেসীয় সন্দেহ বা কার্টেসিয়ান স্কেপটিসিজম। এবং এই যে মেথডোলজি, কার্টেসীয় যে মেথড, এই মেথডটা অবলম্বন করে আমি বলতে চাচ্ছি যে এই যে ভূমিকায় উনি যখন বলেন আমি কি মানুষ, ডেকার্ট যেরকম করে সকল কিছুকে সন্দেহ করছেন, তদ্রূপভাবে ডেকার্টের মতো করে সব কিছুকে উনি সন্দেহ করেন নাই, জগতের একেবারে ইচ অ্যান্ড এভরিথিংকে উনি সন্দেহ করেন নাই। কিন্তু অ্যাটলিস্ট ডেকার্টীয় বা কার্টেসীয় যে সন্দেহবাদ, কার্টেসীয় যে পদ্ধতি, ওই পদ্ধতির তত্ত্ব অনুসরণ করে সর্দার আমি কি মানুষ এই প্রশ্নটি যখন করেন, উনি নিজের অস্তিত্বকেই বা নিজের সত্তাকেও একটা সন্দেহের মধ্যে ফেলে দেন। এবং এই সন্দেহ করতে গিয়ে উনি ডেকার্ট যেরকম করে বেহুশ অবস্থায় ছিলেন যে উনি কী করবেন না করবেন, এখন উনি কিছুই বিশ্বাস করতে পারছেন না, ওনার অন্য সকল কিছু বিশ্বাস চলে যায় না ঠিক সর্দারের, কিন্তু অ্যাটলিস্ট নিজের সত্তা সম্পর্কে আমি কি মানুষ, আমি এইটা যে সন্দেহ উনি করলেন, এটা করতে গিয়ে ওনারা একটু হতবিহ্বল অবস্থা। এই অবস্থায় ওনাকে সাহায্য করলেন ওনার যে সুরিত, ওই সুরিত যখন ওনাকে দেখালেন যে আমি আন্দাজ করছি, যেহেতু বলছেন যে মুদ্রিত শিরোনাম, আমি আন্দাজ করি, এবং এই ভূমিকাটা লেখা হয়েছে 2008-এর 25 ডিসেম্বর। এর থেকে আমি, এবং পরের বছর এই বইটা প্রকাশিত হয়, এ থেকে আমি আন্দাজ করছি আসলে ওনার সুরিত ওনাকে যেটা দেখাচ্ছে সম্ভবত বইয়ের প্রকাশ হতে পারে বা অন্য কেউ হতে পারে। ওনার এর পরের পৃষ্ঠায় হলো ওই বইটার সূচিপত্র, সম্ভবত ওনাকে সূচিপত্র দেখাচ্ছে যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রবন্ধের ছোট ছোট শিরোনামগুলো থাকে, ওই শিরোনামগুলো উনি দেখাচ্ছে। এবার ওইটা যদি নাও হয়ে থাকে তবু এই কথা মিথ্যা হয়ে যায় না যে ওইটা দেখে ওনার মনে হলো যে পুনরাবিষ্কার করলেন, তুমি আমাকে আবার জীবন ফিরিয়ে দিলে, অর্থাৎ উনি মানুষ হিসেবে নিজেকে ওনার পুনরাবিষ্কার করলেন এটার থ্রুতে। এখন প্রশ্ন হলো যে নিজের লেখা দেখে বা কোনো লেখা দেখে নিজের অস্তিত্বটা উনি কীভাবে আবিষ্কার করলেন। আমি এখান থেকে জাস্ট একটু রিড আউট করবো যে নিজের লেখা দেখে কেন ওনার মনে প্রতীতি এরকমের প্রতীতি হলো যে তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে। প্রত্যেক লেখাই লেখকের চিন্তার ফসল। লেখা মানেই চিন্তা, আর চিন্তা মানেই এক চিন্তক সত্তার অস্তিত্ব। ডেকার্ট যেমন বলেন চিন্তার মধ্যে নিহিত থাকে চিন্তকের অস্তিত্ব, তেমনি কোনো লেখকও যখন লিখেন তিনি সেই লেখার মাধ্যমে তার অস্তিত্বের একটি স্বাক্ষর রেখে যান। এই দৃষ্টিকোণ থেকে সর্দার যখন নিজের লেখা তথা তার চিন্তার রূপায়ণ দেখে বলেন
তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে, তখন সেটি হয়ে উঠে এক অস্তিত্ববোধের ঘোষণা। আমি লিখেছি, আমি চিন্তা করেছি, অতএব আমি আছি। অর্থাৎ লেখকের লেখাটা হলো তার চিন্তার প্রকাশ। চিন্তা করতে পারছি মানেই হলো আমার আমি অস্তিত্বশীল। আমি লিখেছি, আমি চিন্তা করেছি, অতএব আমি অস্তিত্বশীল। এখন এটিকে ডেকার্তের আমি দুটা বলেছি। একটা মেডিটেশনস উনি যখন বলেন, অভিন্নতার নীতি ফলো করে উনি যখন বলেন চিন্তা করা মানেই হলো অভিন্নভাবে এটা মনে করা যে আমি অস্তিত্বশীল। এটাকে অভিন্নতার নীতিসূত্র এটাকে এভাবে প্রকাশ করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যুক্তিটা হবে অনেকটা এইরকম, নিজের দেখার শিরোনাম দেখা মানেই নিজের অস্তিত্ব বা নিজের চিন্তার অভিব্যক্তিকে দেখা। খেয়াল করেন, মানে এটাকে আপনারা যদি ইকুয়াল সাইন দিয়ে পড়েন, নিজের লেখার শিরোনাম এখানে আছে, হ্যান্ড আউটে আছে, দেখবেন যে প্রথম যে ছকটা আছে ওই ছকের প্রথম বইতেই দেখবেন যে ছোট্ট অন্য বর্ণগুলো থেকে একটু ছোট এখানে দ্বিতীয়টার কথা বলছে। এখানে নিজের লেখা শিরোনাম দেখা মানে কি আপনার ইকুয়াল সাইন দিয়ে দেখতে পারেন, নিজের লেখা শিরোনাম দেখা ইকুয়ালস টু নিজের চিন্তার অভিব্যক্তিকে দেখা। নিজের অভিব্যক্তি দেখা সমান সমান তাৎক্ষণিকভাবে নিজের অস্তিত্ব উপলব্ধি করা। অতএব নিজের লেখা দেখা সমান সমান নিজের অস্তিত্ব উপলব্ধি। এবং ডেকার্ত এরকম করে বলেন যে আমার চিন্তা থেকেই আমার অস্তিত্ব, এটা তাৎক্ষণিক উপলব্ধি। যখন আমি দেখি যে আমার লেখা, তখনই আমার তাৎক্ষণিকভাবে আমার মাথায় চলে আসে, ও এটা তো আমি আছি, আমি মানুষ। এবং অনুমানমূলক বিশ্লেষণটা এখানে দেওয়া আছে, আমি ওদিকে আর যাচ্ছি না, এটা একই ধরনের স্ট্রাকচার ফলো করে। সো আমি আবার একটু অন্যদিকে দৃষ্টি দিই। ডেকার্তের সাথে এই মিলটা সত্ত্বেও এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ডেকার্ত কিন্তু একজন বুদ্ধিবাদী দার্শনিক হিসেবে পরিচিত। জ্ঞান তত্ত্বে বুদ্ধিবাদী দার্শনিক তারাই, বা বুদ্ধিবাদ হলো ওই মতবাদ যেই মতবাদ মনে করে যে জ্ঞান লাভের একমাত্র উপায় হইল আমাদের বুদ্ধি বা বিচার শক্তি, আমাদের রিজন, আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ন্যাশনালিটি। এটাই হলো দ্য অনলি সোর্স যেটার থেকে আমরা জ্ঞান লাভ করি, যেটার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। এইটার একজন উদাহরণ হিসেবে আমরা ডেকার্তের কথা বলতে পারি, এর সাথে স্পিনোজা, লাইবনিজ এদের কথা বলতে পারি। বুদ্ধিবাদের বিপরীত আরেকটা মতবাদ আছে, যে মতবাদ বলে যে বুদ্ধি নাই, অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস। যেমন লগ, বার্কলি, হিউম, এগুলো সবই আমাদের আজকের আলোচক আমাদের হারুন স্যারের কাছে শেখা। উনি আমাদেরকে 2004 সালে যখন 22 এপ্রিল যখন আমরা প্রথম ক্লাস করা শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্যার তখন আমাদেরকে ফার্স্ট ইয়ারে আমাদের প্রবলেমস অফ ফিলসফি 2টা কোর্স ছিল, স্যার পড়াতেন, স্যার ওখানকার একজন। তো ওনার কাছ থেকেই এগুলো শিখা। তো অভিজ্ঞতা, বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ। তো ডেকার্ত স্পষ্টত বুদ্ধিবাদী হলেও ওনার যে চিন্তা প্রক্রিয়া, সর্দারের যে চিন্তা প্রক্রিয়া, এই চিন্তা প্রক্রিয়া থেকে আমরা সর্দারকে একজন বুদ্ধিবাদী বলতে পারি না, আমরা সর্দারকে একজন অভিজ্ঞতাবাদী বলতে পারি না। আমার দৃষ্টিতে সর্দারকে বরং আমরা এখানে একজন কান্তের মতো, ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক, ওনার মতো একজন বিচারবাদী দার্শনিক বলতে, জ্ঞান তত্ত্ব দিক দিয়ে একজন বিচারবাদী বলতে পারি। বিচারবাদ, জ্ঞান তত্ত্বে বিচারবাদ হইল ওই মতবাদ যেই মতবাদ মনে করে যে জ্ঞান লাভের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা এই দুইটারই দরকার আছে। তাহলে এখানে অভিজ্ঞতা কি করে? অভিজ্ঞতা আমাদেরকে জ্ঞানের কাঁচামাল সরবরাহ করে। কাঁচামালটা আমি পেয়ে গেলাম, ধরুন আমার এই বোতলটা আছে, এটা আমি দেখলাম, দেখে এটা আমি আমার চোখের মাধ্যমে এটা দেখলাম, একটা ইন্দ্রিয়ের মাধ্যমে এটা দেখলাম। এটা তো দেখলে হলো না, এটা স্টিল কাঁচামাল। এটা যখন আমার ভিতরে গেল তখন আমি, কান বলছেন যে আমাদের 12 ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং বলে, বুদ্ধির 12টা ক্যাটাগরিজ আছে। এইগুলোর মাধ্যমে এখন এটাকে আমরা বিভিন্ন তাকে এটা বুদ্ধির শেষ করা, অর্থাৎ কাঁচামাল পাওয়ার পরে ওইটাকে অর্গানাইজ করা, ওই অর্গানাইজ করার যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো বুদ্ধির। বুদ্ধি যদি এই কাজটা না করে কখনোই আমরা ওই কাঁচামালটা কাঁচামালই থেকে যাবে, এটাকে বাসায় এনে রান্নাবান্না করার কাজ আর এটা হবে না। এই জন্য কান্ট বলতেছেন, কান্টের একটা বিখ্যাত উক্তি আছে এই ক্ষেত্রে, থটস উইদাউট কন্টেন্ট আর এমটি, উপাদান ছাড়া আমাদের চিন্তা শূন্য, ইন্টুইশনস উইদাউট কনসেপ্টস আর ব্লাইন্ড, ধারণা ছাড়া আমাদের প্রত্যক্ষ অন্ধ। তো আমরা যেটা দেখলাম সেইটাকে যদি বুদ্ধি এখানে কাজে না লাগায়, ওই দেখার আসলে কোনো মানে হয় না। ওইটাকে যে মিনিংফুলি ইন্টারপ্রিট করা, আমাদের যে কাঁচামালটা আমাদের এটাকে মিনিংফুলি ইন্টারপ্রিট করা, এই ইন্টারপ্রিটেশনটা করে হলে বুদ্ধি, এবং তখনই এটা জ্ঞান হয়ে ওঠে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি চোখে দেখতেছি, কিন্তু এটা যে বৃষ্টি এটা আমরা বুঝবো হলো বুদ্ধির থ্রুতে। তো এই কারণে জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বুদ্ধি দুইটারই ভূমিকা আছে বলে কান্ট মনে করেন। আমি এই কান্টকে ফলো করে বলতেছি যে সর্দার ফজল করিম অ্যাটলিস্ট এই ভূমিকাটা উনি যেভাবে বলছেন, এইটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা বিচারবাদী। কীভাবে আমি একটু ব্যাখ্যা করি। আপনারা যদি দেখেন, উনি
ওই যে স্ক্রিনশটটার দিকে যদি তাকান দেখেন যে নিজে হতাশ আচ্ছন্ন হয়ে পড়ছিলাম, তখন আমার এক স্ন্যাশপদ কয়েকটি শিরোনামের মুদ্রণ আমার চোখের সামনে রেখে জিজ্ঞেস করলেন, শিরোনামগুলোকে আপনি কি স্বীকার করেন না? আমি শিরোনাম কয়েকটি দিকে তাকিয়ে ধরা গলা স্পষ্ট করলাম, আর তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে। খেয়াল করুন, শিরোনামগুলো আমার সামনে আসলো বা সর্দারের সামনে আসলো, তো এখানে একটা প্রত্যক্ষণের একটা ব্যাপার আছে, সোফার অভিজ্ঞতাবাদী। কিন্তু এই শিরোনামগুলো থেকে এখন শিরোনাম তো আমার সামনে জাস্ট আছে, এটাকে যে মিনিংফুলি ইন্টারপ্রিট করব, যে এইটা থেকেই যে আমার অস্তিত্বের ঘোষণাটা আমি দিব, এই কাজটা আমাকে অভিজ্ঞতা করে দিবে না, এই কাজটা আমাকে করে দিবে আমার বুদ্ধি। তুমি একই সাথে ওনার প্রত্যক্ষণ শিরোনাম প্রত্যক্ষণ থেকে উনি এই সিদ্ধান্তে চলে গেলেন ওনার বুদ্ধিকে কাজে লাগিয়ে যে আমি অস্তিত্বশীল, আমি লিখছি, আমি চিন্তা করছি, অতএব আমি মানুষ। এই যে সিদ্ধান্তে পৌঁছানোর যে প্রক্রিয়া, একটা অর্থাৎ কাঁচামালটা দেখে উনি ওটাকে রান্নাবান্না করে নিজের অস্তিত্ব ঘোষণা করার যে বিষয়টা, এখানে অবশ্যই অভিজ্ঞতা এবং বুদ্ধি দুটোরই একটা ভূমিকা থাকার কথা। এই জন্যই আমি বলছি যে উনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকও বটে, বিচারবাদী দার্শনিকও বটে, বা ওনার জ্ঞানতাত্ত্বিক দিক থেকে সর্দারকে একজন বিচারবাদী বলা যেতে পারে। এখন নতুন করে এখন আরেকটা প্রশ্ন আমাদের সামনে আসতে পারে, একটা চিন্তাশীল সত্তা হিসাবে সর্দার নিজেকে আবিষ্কার করলেন কখন? যখন উনি শিরোনামগুলো দেখেন, এবং চিন্তাশীল ওই সত্তা থেকে উনি নিজেকে মানুষ হিসাবে ঘোষণা দিলেন যে আমি মানুষ। এখন একজন চিন্তাশীল এবং অস্তিত্ববান প্রাণী হিসাবে নিজেকে আবিষ্কার করার পর তিনি কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হন যে তিনি মানুষ? চিন্তাশীল হওয়া মানেই কি মানুষ? এখন আমরা এই প্রশ্নটা করতেই পারি, আমি তো চিন্তাশীল সত্তা, এখন চিন্তাশীল সত্তা থেকে উনি আবার বলছেন যে উনি মানুষ, এখন তার মানে কি চিন্তাশীল হওয়া মানেই কি মানুষ? এই ক্ষেত্রে আমরা নিকোমেকিয়ান এথিক্স কিংবা দি অ্যানিমাতে অ্যারিস্টটলের যে বলা সে বিখ্যাত কথা আমরা এখানে মনে করতে পারি, যে অ্যারিস্টটল মনে করেন প্রত্যেক মানুষের দুটা দিক আছে, দুইটা প্রবৃত্তি আছে। একটা হলো অ্যানিম্যালিটি বা পশুবৃত্তি, এই পশুবৃত্তি থাকার কারণে অন্য 8-10টা পশুর মতোই আমরা মানুষ, আমরা খাওয়া দাওয়া করি, প্রক্রিয়েট করি অন্য পশুদের মতোই, কিন্তু পশুদের মতো হওয়ার পরেও কিন্তু আমরা পশুদের থেকে একটু ভিন্ন কিছু, যেটার কারণে আমরা নিজেদেরকে সুপিরিয়র মনে করি, কারণ আমাদের মধ্যে আলাদা ধরনের একটা ফ্যাকাল্টি আছে যেটাকে অ্যারিস্টটল বলতেছেন রেশনালিটি। এইটা থাকার কারণে আমরা প্রাণী, কিন্তু আমরা চিন্তাশীল প্রাণী, আমরা থিঙ্কিং অ্যানিমাল, এবং এই কারণে আমরা যে কোনো ধরনের নৈতিক সিদ্ধান্ত নিতে পারি, প্রকৃতির মধ্যে নিজেদের মতো করে নেভিগেট করতে পারি, ভালো মন্দের বিচার করতে পারি। তার মানে অ্যারিস্টটল বলছেন যে মানুষের হলো একটা থিঙ্কিং অ্যানিমাল বা একটা রেশনাল অ্যানিমাল। আর সর্দারের উপরে গ্রিক ফিলসফি, বিশেষ করে অ্যারিস্টটলের প্রভাব অসামান্য, এবং সর্দার যে অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থ অনুবাদ করেছেন, এটা কোনো কাকতালীয় ঘটনাও না, যে তার মানে উনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়িয়েছেন, ওখানে পলিটিক্স পড়িয়েছেন, গ্রিক কিংবা অন্য আরও দার্শনিকদের পড়িয়েছেন, নিজে দর্শন চর্চা করেছেন, দর্শনের ছাত্র ছিলেন। তো গ্রিক ফিলসফি বা বিশেষ করে ওনার উপর অ্যারিস্টটলের প্রভাব থাকবে, এটা কোনো কাকতালীয় ঘটনা, এবং সর্দার এটা নিজে স্বীকারও করেন। উনি বলছেন এই বইয়ের 17 নম্বর পৃষ্ঠায়, উনি বলছেন অ্যারিস্টটলের জন্য আমার মায়া হয়, 2500 বছর বয়সী অ্যারিস্টটল, অবশ্য তিনি আমাকে আজও মুগ্ধ করেন। তো নিজের লেখার থ্রুতে নিজের চিন্তাশীলতা থেকে নিজেকে চিন্তাশীল প্রাণী হিসাবে আবিষ্কার করে মানুষ হিসাবে ঘোষণা দেয়া, এই যে বিষয়, এই সম্পর্কে এটা ওনার মাথায় না থেকে পারে না, যে একজন চিন্তাশীল প্রাণী মাত্রই যে একজন মানুষ হতে পারে। এই যে চিন্তার যে ধারাবাহিকতা, লেখা থেকে চিন্তা, চিন্তা থেকে মানুষ হয়ে ওঠা, এই চিন্তার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওনার উপরে অ্যারিস্টটল হয়তো বা ভর করেছেন। এবং এটার আরেকটু প্রমাণ হলো উনি যে শুধুমাত্র যে সংবেদনহীন বা সংবেদনশীল একটা জীবে না বা একটা প্রাণী না, উনি যে চিন্তাশীল একজন মানুষ, যিনি তার চারপাশ সম্পর্কে সচেতন, এইটার একটা প্রমাণ পাওয়া যায় ওনার এই বইয়ের 11তম পেজে। উনি বলেন যে আজ এই সকাল 9টায় কিছু টুকিটাকি নোট করতে গিয়ে মনে হলো যেন মাথাটা ঘুরছে। আমি নিজেকে বললাম, দেশ আর বিশ্বের পরিস্থিতিতে মাথা ঘুরবে না তো পা ঘুরবে, সেটা তো হাই প্রেশারে না লো প্রেশারে, সেই উদ্বেগে লাভ। অর্থাৎ তিনি এমন চিন্তাশীল প্রাণী যাকে আমরা মানুষ বলি, যে মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে না, চারপাশ নিয়েও, নিজের খাওয়া দাওয়া, প্রজনন, এগুলি নিয়েই ব্যস্ত থাকে না, যে মানুষ
তার অন্যের চিন্তায়ও বিভোর থাকে, তার চারপাশের চিন্তায়ও বিভোর থাকে। এদিক থেকে চিন্তা করলে সর্দারের মানুষ হয়ে উঠে অনেকটা ইমানুয়েল কান্টের ক্রিটিক অফ পিওর রিজনের সেই ব্যক্তি ধারণার মতো, ব্যক্তি বা পার্সনহুডের যে ধারণা ইমানুয়েল কান্ট তার নীতি দর্শনে দিয়েছেন গ্রাউন্ড ওয়ার্কস অফ মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থে।